এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলি এসেছিল তার একটা সেট নিয়ে আজকে আমরা সেই সেট নিয়ে আলোচনা করব এবং সেই অঙ্কগুলি করব। আজকে যে সেটটি আলোচনা করব সেটি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 9 জানুয়ারি 2021। এছাড়াও এর আগে আমরা একাধিক সেট আলোচনা করেছি আরআরবি এনটিপিসি। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে আজকের অঙ্কগুলি একটু দেখো কি কি রয়েছে। এখানে প্রথম অঙ্ক যেটা এসেছিল সেটা হলো একটি বহুপদী সংখ্যামালা 5x² + 5f - 1 * x 2p + 5 এর শূন্যকে সমষ্টি তাদের গুণফলের 1/4 সমান, তবে p এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে একটা বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে। বহুপদী সংখ্যামালাকে আমরা সাধারণত f কোন একটা ফাংশন হিসেবে ডিনোট করি। যেহেতু x এর ফাংশন রয়েছে এটাকে আমরা fx হিসেবে ডিনোট করে নিলাম। fx = 5x² + 5p - 1 * x - 2p + 5। এখন কন্ডিশন তোমাকে বুঝতে বলছে শূন্যকে সমষ্টি তাদের গুণফলের 1/4 সমান। শূন্যক মানে কি? তার মানে x এর স্থানে x এর জায়গায় কোন কিছু একটা কোন একটা মান বসানোর ফলে যার ফলে এই এক্সপ্রেশনটার মান শূন্য হবে, সেটাই বলছে শূন্যকের সমষ্টি। তাহলে একটু তোমরা যদি লক্ষ্য করো x এর মাথায় 2 রয়েছে, 2 থাকার অর্থ কি? এটা একটা দ্বিঘাত সমীকরণ টাইপের। তার মানে ax² + bx + c = 0। তাহলে এই সমীকরণটা x এর সর্বোচ্চ ঘাত কত? 2। দেখো এই যে একটা এক্সপ্রেশন দেওয়া হচ্ছে এরও সর্বোচ্চ ঘাত কি? 2। আর এক্সপ্রেশনটা ax² + bx + c ইকুয়েশনের সঙ্গে মিলে যাচ্ছে না। তার মানে বলতে পারি এই ইকুয়েশনটা দ্বিঘাত সমীকরণ ইকুয়েশন। তাহলে এই যে x এর দ্বিঘাত সমীকরণ রয়েছে একচল ঘাত বিশিষ্ট, তার x এর সর্বোচ্চ ঘাত 2। তার কথার অর্থ হলো x এর সমাধান করে আমরা x এর দুটো বীজ পাবো, একটা হলো আলফা একটা হলো বিটা। আমি দুটো বীজ ধরে নিলাম। তাহলে এটা সমাধান করে দুটো বীজ পাবো, একটা হলো আলফা একটা হলো বিটা। তার মানে দ্বিঘাত সমীকরণে কতগুলো বীজ থাকে? দুটো বীজ থাকে। তাহলে আলফা বিটা দুটো বীজ যদি ধরে নেই তাহলে আমরা জানি সেই বীজদ্বয়ের যোগফল হয় -b/a এবং সেই বীজদ্বয়ের গুণফল হয় c/e। তাহলে b আর c ব্যাপারটা কি? b মানে হলো x এর সহগ, তাহলে b/a, a মানে x² এর সহগ। আর c/a মানে c মানে কনস্ট্যান্ট টার্মটা ইকুয়েশনের, আর a মানে হলো x² এর সামনের যে সহগটা রয়েছে সেটা হলো a। আশা করি বোঝা গেল। তাহলে এই যে ফাংশনটা দেওয়া রয়েছে এটা দেখতে কিসের মতো? দ্বিঘাত সমীকরণের মতো। আর বলছে শূন্যকে সমষ্টি, মানে এই যে জায়গায় x এর জায়গায় কোনো না কিছু মান বসানোর ফলে অ্যান্সার শূন্য আসবে। তার মানে এটা ইকুয়াল টু আমি শূন্য বলে দিলাম। শূন্য হলে শূন্যকে সমষ্টি তাদের গুণফল। কেন শূন্য হবে? নিশ্চয়ই বীজদ্বয় বসানো, এগুলো বীজ বসানোর ফলে x এর জায়গায় মান বসানোর ফলে x এর জায়গায় মান বসানো সেগুলো x এর বীজ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা, এই মানটা নিতে হবে। এই সেন্সটা দ্বিঘাত সঙ্গে সেন্সটা এখানে ইউজ করতে হবে। তার মানে -b/a। আলফা ইনটু বিটা মানে আমরা কি জানি? c/a। তাহলে আলফা প্লাস বিটা এই ইকুয়েশন থেকে তাহলে মানে -b লাগবে। b মানে আমি কি বললাম? x এর সহগ হলো b। তাহলে x এর সহগ কি রয়েছে? 5p - 1। তাহলে মাইনাস তো সূত্রের মাইনাসটা বসবেই, আর বসবে এখানে 5p - 1। যে b/a মানে হলো x² এর সহগ, তার নিচে বসবে 5। ক্লিয়ার? আবার আলফা ইনটু বিটার মান কত? c/a। c মানে কনস্ট্যান্ট টার্মটা, তাহলে কনস্ট্যান্ট টার্ম এখানে -2p + 5, এই কনস্ট্যান্ট টার্ম। c নিচে বসবে a, a মানে x² এর সহগ, সেটা হলো 5। এবার কন্ডিশনে আসো কি বলছে। বলছে শূন্যকে সমষ্টি, শূন্যক বলতে বীজের কথা বলা হয়েছে। শূন্যকে সমষ্টি মানে বীজদ্বয়ের সমষ্টি, যে বীজদ্বয়ের সমষ্টি আমরা বের করলাম, যে লিখে নাও বীজদ্বয়ের সমষ্টি -5p - 1/5। এই যে বীজদ্বয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু গুণফলের 1/4। তাহলে গুণফল কত বের করেছি? এই যে এখানে এই যে আলফা ইনটু বিটা গুণফল বীজদ্বয়ের, গুণফলটা 2p + 5/5 গুণফলের 1/4 সমান। তাহলে 1/4 দিয়ে গুণ করতে হবে। এই হলো মোদ্দা কথা। আমাদের তোমাকে পরীক্ষার সময় এতটুকু করতে হবে, এতটুকু বোঝানোর জন্য। তাহলে 5 5 কাটাকাটি গেল, এই মাইনাস মাইনাস আউট হয়ে গেল। এবার কোনাকুনি তোমাকে গুণ করতে হবে। 4 5 20p -4 = 2p + 5। 4 5 20p - 4, তাহলে 20p এই 2p বেশি আসলে হবে 18p is equal to 5 - 4 বসে গেলে +5 4, তাহলে 9 হবে। তাহলে p এর মান হবে 9/18, দ্যাটস মিন হাফ। ক্যালকুলেশন করলে 1/2।
অপশন ডি। যৌথ পরিবারে 9টি শিশুর গড় বয়স 14 বছর, মানে 9 জনের গড় বয়স এভারেজ দেওয়া রয়েছে 14। তারপরে কোশ্চেনে বলা হয়েছে তাদের ঠাকুরদা এবং ঠাকুমার বয়স যথাক্রমে 71 বছর এবং 67 বছর। ঠাকুমা আর ঠাকুরদা দুজনের বয়স মিলিয়ে কত হয়? 71 আর 67 যোগ করে নেই। 7 থেকে 6, 7 থেকে 8 আর 7 6 13, 138 বছর। তাহলে 9 জনের গড় যদি 14 হয় তাহলে টোটালটা কত? 9 × 14 করতে হবে। তাহলে 4 নং 36 এর 6, 9 × 9 আর 3 12, 126। তাহলে 9 জনের টোটাল বয়স হলো 126, আর ঠাকুরদা আর ঠাকুমা দুজনের বয়স যোগ করে আমাদের হলো 138। এখন কি বলেছে? শিশুদের ও ঠাকুরদা ঠাকুমার বয়সের গড়। তার মানে এই যে 9 জন শিশু ছিল তার সঙ্গে ঠাকুমা ঠাকুরদা অ্যাড করতে আমাদের, তারপর তাদের গড় নির্ণয় করতে হবে। তাহলে অ্যাড করলে তাদের ঠাকুরদা ঠাকুমা আর শিশু তাদের মিলে বয়সটা কত হয়? যোগ করে বের করে দেই সবার মিলে আলটিমেটলি সবার বয়স। তাহলে 8 6 14, 3 2 5 একে 6, 1 1 2। তাহলে এখন কতজন ক্যান্ডিডেট হলো? আগে ছিল শিশু ছিল 9 জন, ঠাকুমা ঠাকুরদা আরো 2 জন ঢুকে গেল, তার মানে 11 জনের টোটাল এস হলো 264। তাহলে আমাদের বলছে গড় কত? তাহলে 11 জনের যদি টোটাল এস 264 হয়, গড় মানে কত? একজনের বয়স। তাহলে ভাগ করতে হবে টোটাল লোক সংখ্যাকে টোটাল সাম দিয়ে। এবার কাটাকুটি, 11 দোকানে 22, 26 থেকে 22 গেলে 4, 4 11 44, 24 হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 91 গুণ। গসাগু লসাগুর যোগফল যদি 2760 হয়, একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যা কত? তাহলে লসাগু ও গসাগুর এত গুণ। আচ্ছা, লসাগুকে আমি এল দিয়ে ডিনোট করলাম আর গসাগুকে এইচ দিয়ে। লসাগু গসাগুর 91 গুণ। কন্ডিশন অনুযায়ী আমি এই ইকুয়েশনটাকে লিখতেই পারি লসাগু বাই গসাগু ইকুয়াল টু 91/1। ক্লিয়ার? তারপরে কি দেওয়া রয়েছে? লসাগু এবং গসাগুর যোগফল 2760। তাহলে লসাগু গসাগুর যোগফল দেওয়া রয়েছে, একে যদি আমরা অনুপাত হিসাবে ভাবি লসাগু ইনটু গসাগু, সেটা দাঁড়াবে তার মানে 91:1। আর লসাগু আর গসাগুর যোগফলই দেওয়া রয়েছে 2760, ঠিক না? তাহলে 91 এক কত? 92। তার মানে 92 এর ভ্যালু যোগফল যেহেতু বলেছে লসাগু আর গসাগু, তাই যোগ করে দিলাম 2760। তাহলে একের ভ্যালু কত হবে? 2760 বাই 92। কাটাকাটি করো, 3 দোকানে 6, 3 নং 27, মানে একের ভ্যালু হবে 30। তাহলে লসাগুর মান কত? তাহলে একের ভ্যালু যদি 30 হয় তাহলে 91 ভ্যালু বের করলে আমাদের লসাগু। তাহলে লসাগুর মান হবে 91 ইন্টু 30, এটা আমাদের লসাগু। আর গসাগুর মান দাঁড়াবে আমাদের হলো একের ভ্যালু মানে 30। তাহলে লসাগু গসাগুর মান পেয়ে গেলাম। আমাদের একটা সংখ্যা দেওয়া হয়েছে আর অপর সংখ্যাটা বের করতে বলেছে, এটার একটা ফর্মুলা রয়েছে, সেটা কি? লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা দুটো সংখ্যার গুণফল জানি, দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু কি? লসাগু গুণন গসাগু। তার মধ্যে একটি সংখ্যা দেওয়া রয়েছে, অপর সংখ্যা আমাদের বের করতে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে তখন? লসাগু গুণন গসাগু বাই একটি সংখ্যা। এই ফর্মুলাটা ইউজ করে অপর সংখ্যার মান আমরা বের করব। তাহলে এখানে আমাদের লসাগু কত বের হলো? 91 ইন্টু 30, এটা আমাদের লসাগু। গসাগু আমাদের বের হলো 30, এই যে 30 গসাগু। তাকে কি করতে হবে? একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, সেই একটা সংখ্যা হলো 210। তাহলে এই শূন্য কাটাকাটি করে দাও। 7 দিয়ে যদি কাটাকাটি করি 7 তেরং 91, 7 দিয়ে কাটাকাটি করলে 3, এই 3 3 কাটাকাটি গেল, 3 তেরং 39, পাশে একটা শূন্য, তাহলে 390 হবে সঠিক উত্তর। অপশন ডি। নিম্নলিখিত সমাধান করুন, মানে একটা সিরিজ আকারে দেওয়া রয়েছে, একে সমাধান করলে কত অ্যান্সার হবে আমাকে নির্ণয় করতে বলছে। এই যখন কোনো সিরিজের অঙ্ক দেবে তখন তোমাকে সবসময় প্যাটার্ন লক্ষ্য করতে হবে যে এই সিকোয়েন্সটা কিভাবে চলছে। তাহলে প্রথমে কি দেওয়া রয়েছে? 1 - 1/4, ক্যালকুলেশন করে নেই মুখে একবারে, তাহলে কত হয়? 3/4। তারপরে কি চিহ্ন ফাঁকা রয়েছে, মানে তার মানে গুণ চিহ্ন বুঝতে হবে, শূন্যস্থান। তারপরে 1 বিয়োগ আবার 2/4 করতে হবে, তাহলে 1 বিয়োগ 2/4 করলে কত হয়? 4 × 4, 4 থেকে 2 বিয়োগ, তার মানে 2/4। তাহলে 1 বিয়োগ 2/4, তারপরের টার্মটা তাহলে কি হওয়া উচিত? 1 বিয়োগ 3/4 হওয়া উচিত, যেহেতু সিরিয়ালি চলছে। তাহলে 4 × 4 বিয়োগ 3, তার মানে কত হয়? 1/4।
4 4 বিয়োগ 3 1/4। তারপরটা তাহলে কি হওয়া উচিত 1 বিয়োগ 4/4। 4/4 কাটাকাটি করলে কত হয় 1, তাহলে 1 এর থেকে 1 বিয়োগ করলে নিশ্চয়ই কি হবে 0। এমন করে আস্তে আস্তে চলতে থাকবে, চলতে চলতে পরে দেখো লাস্টে আবার মাইনাসে আসা চালু করবে, 4 4 -1/4 এরকম করে আরো এরকম আসবে একদম লাস্টে, এটাও একটা মাইনাস আলা সংখ্যা আসবে। একটু এখন ভালো করে ফলো করো দেখি, কোন গুণ সংখ্যার মাঝখানে একটা সংখ্যা যেটা শূন্য রইলো তাহলে গোটা আশায় এরকম এক্সপ্রেশনটা রয়েছে এর গুণ করলে তাহলে অ্যান্সার কত আসবে 0। কেননা আমরা জানি কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে সবসময় 0 উত্তর হয়, তার ডাইরেক্ট সঠিক উত্তর হবে অপশন সি 0। যেহেতু মাঝখানে একটা 0 ঢুকে গিয়েছে আর সব গুণে রয়েছে তাই অ্যান্সার 0। পরের অঙ্ক বলেছে √3 sin θ - cos θ = 0, থিটা হলো সূক্ষ্মকোণ, তাহলে cos কিউব θ √3 sin কিউব θ এর মান কত? তাহলে দেওয়া রয়েছে √3 sin θ মাইনাস cos θ, মাইনাস cos θ সমান সমান বসে নিয়ে যাই তাহলে প্লাস cos θ হয়ে যাবে, তাহলে একবারে লিখে দিলাম সেটা cos θ। তাহলে এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি sin θ বাই cos θ ইজ ইকুয়াল টু 1/√3। আবার sin θ বাই cos θ আমরা জানি tan θ, আবার 1/√3 মানে আমরা জানি tan 30 ডিগ্রির মান হলো 1/√3। তার মানে tan tan মনে মনে কেটে গেল, থিটার মান আমাদের দাঁড়ালো 30 ডিগ্রি। এই থিটার মান আমরা এই এক্সপ্রেশনে বসিয়ে দেব, তারপর যেটা অ্যান্সার বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার, মানে cos কিউব θ, তার মানে cos 30 ডিগ্রি আর এখানে বসবে কিউব মাইনাস √3 ইন্টু সাইন কিউব θ, তাহলে সাইন এখানে বসবে কিউব আর এখানে বসবে 30 ডিগ্রি। তার মানে দরকার কি cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান হলো √3/2 এবং তার মাথার মধ্যে রয়েছে একটা কিউব, এটা মাথায় রাখতে হবে আবার √3, আর sin 30 ডিগ্রির মান হলো 1/2 কিন্তু তার মাথার মধ্যে আবার একটা কিউব। একে ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে √3 এর কিউব করলে আমরা পাবো 3√3 আর 2 এর কিউব করলে পাবো আমরা 8। একই রকম ভাবে √3 এর কিউব থাকবে আর 2 এর কিউব করলে কত হয় 8, আর উপরে তো 1 এর কিউব করলে একই হয়। তাহলে 3টা √3 থেকে একটা √3 যাবে, তাহলে কয়টা √3 পড়ে থাকবে 2√3। কেন একবারে বিয়োগ হলো, কারণ কি দেখো দুটোর হরটা সেম, কাটাকাটি করলে 4, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার দাঁড়াবে √3/4 অপশন বি। 52 ও 100 এর গসাগু কত? গসাগু মানে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সবচেয়ে বড় কোন সংখ্যাকে দিয়ে এই দুটোকেই ভাগ করলে মিলবে সবচেয়ে বড়, সেটাই হবে গসাগু। তাহলে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যায় 44, 44 কে তো 52 যায় না, হবেই না। 52 দিয়ে 52 কে যায় কিন্তু 100 কে যায় না, এটাও নেওয়া যাবে না, দুটোকেই যেতে হবে। আবার 48 দিয়ে কোনো সংখ্যাকেই যায় না, একমাত্র 4 দিয়ে এই দুটো সংখ্যাকেই ভাগ করলে মেলে, তার মানে আমাদের গসাগু হবে 4। নেক্সট অঙ্ক বলেছে একটি বস্তুতে এত টাকায় বিক্রি করার পর একজন ব্যবসায়ী 15% ক্ষতি হয়, 10% লাভের জন্য বস্তুটিকে কত টাকায় বিক্রি করতে হবে? তার মানে সেলিং প্রাইস দেওয়া রয়েছে, সেলিং প্রাইসের মান 1360। আমি সেলিং প্রাইস থেকে এখানে ক্ষতির সঙ্গে রিলেশন, তার মানে সেলিং প্রাইস থেকে আমাকে প্রথমে যেতে হবে কস্ট প্রাইসে, তারপর নেক্সট কন্ডিশনের সাহায্যে 10% লাভ, সেই কন্ডিশনের সাহায্যে কস্ট প্রাইসে আমাকে যেতে হবে সেলিং প্রাইসে। এটাই আমার হলো অঙ্কের লজিক। তাহলে সেলিং প্রাইস 1360, তাহলে কস্ট প্রাইসে আসবো, তার মানে 100 যাবে উপরে, যেহেতু 15% ক্ষতি তাহলে 100 থেকে 15 বিয়োগ তাহলে 85, কস্ট প্রাইসে এসে গেল। এখন আমরা কস্ট থেকে যাব সেলিং প্রাইসে, সেই ক্ষেত্রে 10% লাভ তাহলে 110 নিচে 100। এবার তোমার কাটাকুটি, 17 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 17 কে 8 দিয়ে গুণ করলে 136, পাশে 0 5, 5 ষোলো 80, 6 11 66, 11 কে 11 আর 6 17, তাহলে 1760 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণের চেয়ে 2 মিটার কম এবং এদের পরিসীমা 28 মিটার হলে তবে প্রস্থ নির্ণয় করুন। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ থেকে 2 মিটার কম, কন্ডিশনে যেভাবে দেওয়া হয়েছে আমাদের ইকুয়েশনে সেইভাবে সাজাতে হবে। আমি ব্রেডটা ধরলাম মানে প্রস্থটা ধরলাম, যদি x ধরি তাহলে লেন্থ কত হবে, প্রস্থের 3 গুণের থেকে 2 মিটার কম, তাহলে প্রস্থের 3 গুণ করতে হবে 3x, তার থেকে 2 মিটার কম, এটা আমাদের লেন্থ, এবং পরিসীমা হলো 28, তাহলে পরিসীমার ফর্মুলা আমরা কি জানি 2 *
এল প্লাস বি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2। এল এর মান আমাদের হলো 3x - 2, আর ব্রেথের মান হলো আমাদের x। এই যে পরিসীমার মান দেওয়া রয়েছে 28, তাহলে প্রশ্ন অনুসারে আমি বলতে পারি এটার মান 28। তাহলে কাটাকাটি করো 2 দিয়ে, তাহলে 14। তাহলে 3x আর x যোগ করলে হয় 4x, 14 আর 2 যোগ করলে আসে আমাদের 16। তাহলে x এর মান আমাদের দাঁড়াবে 4। তাহলে আমাদের কি বের করতে বলছে, প্রস্থ কত, মানে বির মান তো x, তাহলে x এর মানই আমাদের 4 বের হলো, তাই 4 হবে সঠিক উত্তর, অপশন বি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, রুট টাইপের দেওয়া রয়েছে। এই ক্যালকুলেশন করলে কি হবে, এই টাইপের অঙ্ক সবসময় পেছন থেকে আমরা সামনের দিকে যাব। √9 রয়েছে, √9 এর বর্গমূল করতে হবে, তাহলে 3। 16 আবার দেখো আলাদা আলাদা হবে কিন্তু পার্টিশন করা, তার মানে কি 16 ইন্ডিভিজুয়াল বর্গমূল করতে হবে 4। তাহলে এখানে কি পেলাম, তার মানে এই রুট উঠে গেল, এই রুটও উঠে গেল, 9 হয়ে গেল। তাহলে -4 আর -3, তাহলে -7। তাহলে -7, 56 থেকে যদি -7 বিয়োগ করি তাহলে গোটাটার এই ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, 49। তাহলে একটুখানি লিখে নেই, 37 দেওয়া রয়েছে প্লাস এখানে 130 প্লাস 2, এই যে 49 হয়ে গেল। 49 এর উপরে আবার রুট মানে 7, 7 দোকানে 14, একবারে এই যে 7 × 2, তাহলে √37 প্লাস 7 দোকানে 14, 130 আর 14 যোগ করলে 144, কিন্তু তার মাথার মধ্যে আবার রুট। তাহলে 37 আর 144 এর বর্গমূল করলে আমাদের দাঁড়াবে 12। তাহলে 37 আর 12 যোগ করলে 49, আর 49 এর বর্গমূল করলে 7, অপশন ডি। 3 থেকে 7 পর্যন্ত কয়টি বিজোড় সংখ্যা রয়েছে যারা যথাযথভাবে 5 দ্বারা বিভাজ্য নয়? 5 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা কি জানি, কোন সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে, কোন সংখ্যার শেষে অর্থাৎ ইউনিট ডিজিটে যদি 0 অথবা 5 থাকে তবে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। তাহলে বলছে 5 দ্বারা বিভাজ্য কয়টি বিজোড় সংখ্যা রয়েছে। বিজোড় সংখ্যা মানে কি, আবার যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না সেটাই হলো বিজোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করলে মিলবে না মানে 2 দিয়ে ভাগ করলে পরে কোন সংখ্যা যদি 0 থাকে সেটা অবশ্যই 2 দিয়ে মিলবে, মানে শূন্যওয়ালা সংখ্যাগুলোকে আমাকে মোদ্দা কথা বাদ দিতে হবে। 5 আলা যেগুলো রয়েছে শেষে সেই সংখ্যাগুলোই নিতে হবে 3 থেকে 60 এর মধ্যে, এরকম কতগুলি সংখ্যা রয়েছে তাহলেই হবে। তাহলে 3, তাহলে প্রথম সংখ্যার 3 এর পরে তাহলে কি আসবে, 5 এর নামটা পড়তে থাকো। প্রথমটা 5 5, 5 3 এর চেয়ে বড়, হ্যাঁ নেওয়া যাবে। 5 দোকানে 10, 10 নেওয়া যাবে না, 0 রয়েছে। 3 5 15, 4 5 20 নেওয়া যাবে না, 5 5 25, 5 6 30 নেওয়া যাবে না, 5 7 35, 5 8 40 নেওয়া যাবে না, 5 9 45, 50 নেওয়া যাবে না, 55, 60 নেওয়া যাবে না। তো হয়ে গেল। তাহলে কতগুলি হলো, 1 2 3 4 5 6, তাহলে 6 হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ। এটা একটা পৌনঃপুনিকের অঙ্ক, 0.037 মাথার মধ্যে পৌনঃপুনিককে p/q আকারে প্রকাশ করলে যেখানে p একটি পূর্ণ সংখ্যা, q একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে দেওয়া রয়েছে 0.037 মাথার মধ্যে পৌনঃপুনিক। পৌনঃপুনিক দুই ধরনের হয়, শুদ্ধ আর মিশ্র। দশমিকের পরে যদি ডাইরেক্ট পৌনঃপুনিক থাকে সেটাকে বলা হয় শুদ্ধ, এবং দশমিকের পরে কিছু ঘর ফাঁকা থাকবে, একটা ঘর থাকতে পারে, দুটো ঘর থেকে তিনটো থাকতে পারে, তারপরে যদি পৌনঃপুনিক শুরু হয় তাহলে মিশ্র। এটা হলো মিশ্র পৌনঃপুনিক, যেহেতু দেখো ডাইরেক্ট পৌনঃপুনিক শুরু হয়, দু ঘর ফাঁকা দিয়ে তারপরে পৌনঃপুনিক শুরু হচ্ছে। মিশ্রের জন্য নিয়ম কি, মিশ্রের জন্য নিয়ম হলো কয়টা রয়েছে পৌনঃপুনিকালা সংখ্যা, একটা নয়, আর দশমিকের পরে পৌনঃপুনিক বাদে কতগুলি সংখ্যা রয়েছে, দুটো, 0 আর 3, এই জন্য দুটো শূন্য। তারপরে 37 নিতে হবে, তারপর পৌনঃপুনিক বাদে কি রয়েছে দশমিকের পরে 0.3, সেটাকে বিয়োগ করতে হবে 3। 37 এর থেকে যদি 3 যায় তাহলে কত হবে, 36। 37 থেকে 3 গেলে 36 না 34, আর নিচে বসবে 900। এবার কাটাকাটি করে দাও, 17, এটা হবে 450। 17/450 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। সুখদেব এবং বলদেবের ঠাকুরদা তাদের মধ্যে এত টাকাকে 10:20:23 অনুপাতে ভাগ করে দিয়েছিলেন। উভয়ই তাদের ভাগের টাকা থেকে দাতব্যের জন্য 100 টাকা দান করেছেন। তাদের নিজ নিজ রাশির অনুপাত কত তা নির্ণয় করেছে। টোটাল অনুপাত কত ছিল, প্রথমে 20:23, ঠিক আছে, সুখদেব আর বলদেবের। টোটাল টাকা
2150, তার মানে এই দুটো টোটাল আমাদের করতে হবে। তাহলে 20 আর 23 যোগ করে 43, তাহলে 43 এর ভ্যালু দেওয়া রয়েছে 2150। তাহলে একের ভ্যালু কত? 3 5 15, 4 5 20, মানে 50। মানে এটা তাহলে 2150 কে 43 দিয়ে ভাগ করলাম, 3 5 15, হাতের হলো 1, 4 5 20 কে 21, তাহলে একের ভ্যালু 50। তার মানে সুখদেব কত টাকা পাবে? তাহলে একের ভ্যালু যদি 50, তাহলে 20 ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে একের ভ্যালু 50, 20 ভ্যালু কত? 20 দিয়ে গুণ, 5 দোকানে 10 আর দুটো শূন্য, 5 দোকানে 10, 5 দোকানে 10, দুটো শূন্য। পরেরটা 23 দিয়ে, 23 কে 5 দিয়ে গুণ, তাহলে 3 5 15 5, 5 দোকানে 10 আর একে 11, পাশে একটা শূন্য, 1150। ক্লিয়ার? তাহলে দুজনের টাকার ভাগ হয়ে গেল, কে কত টাকা পাবে। কিন্তু তারপর তারা কি করে, যে টাকা পাবে সেখান থেকে 100 টাকা করে ডোনেট করে দেবে। তাহলে এ 100 ডোনেট করে দিল, এও 100 ডোনেট করে দিল। এখন তাদের নিজ নিজ রাশি অনুপাত কত হবে? তাহলে 1000 এর থেকে যদি 100 বিয়োগ করি 900, আর 1150 থেকে 100 বিয়োগ করলে শূন্য শূন্যই, 5 5ই, একের থেকে 1 বিয়োগ করলে শূন্য, 1050। মানে এই শূন্য আর এই শূন্য কাটাকুটি গেল, তাহলে 15 দিয়ে কাটাকাটি করলে 6 15 90 এবং 7 15 105, তাহলে 6:7 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট কি বলছে, চিত্রে ও হলো বৃত্তের কেন্দ্র, যদি এ আর এস 125 ডিগ্রি হয় তাহলে কোণ পিএবি এর পরিমাপ কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কেন্দ্র রয়েছে ও, তাহলে ওটা মানে এখানে তো একটু লাগালাগি নেই, কিন্তু এটা একটু উপরে রয়েছে, এটা একটু বুঝে নেবে। তাহলে কোণ এ আর এস এর মান দেওয়া রয়েছে 125 ডিগ্রি। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে কোণ পিএবি এর মান কত, মানে এই কোণটার মান কত। তাহলে এই কোণটা যদি আমরা মান বের করতে চাই, তাহলে নিশ্চয়ই এখানে এই কোণটার মান দরকার, অথবা এই কোণটার মান দরকার, এই মানগুলো বের করে নিতে হবে। তাহলে দেখো, এটা যদি একটা লম্ব হয়, তাহলে এতটা টোটালটা সরল কোণ 180 ডিগ্রি, আর এইটার মান যদি 125 ডিগ্রি হয়, তাহলে বাকি এতটার মান কত হবে? এই যে এতটুকের মান, তার মানে কি 180 থেকে 125 আমাকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে, তাই না? 180, তার থেকে আমাকে 125 বিয়োগ করে দাও। তাহলে 10 এর থেকে 5 বিয়োগ করলে 5, 8 এর থেকে 3 বিয়োগ করলে 5, 8 3 গেলে 5। তাহলে এই কোণটার মান আমাদের কত আসলো? সরি, 120, তো 180 থেকে বিয়োগ করলাম, তার মানে এটা তো সমস্তটা দেওয়া নেই, এটা তো এইটুকের মান দেওয়া রয়েছে 125, তার মানে এতটুকু পোর্শনের মান আসবে, এতটুকু। তাহলে এই পোর্শনের মান হলো 55। ক্লিয়ার? এতটুকু বোঝা গেল। আবার দেখো, এখানে আমাকে বৃত্তস্থ কোণ সম্পর্কে মানে কনসেপ্ট এখানে জানতে হবে। এই যে এই কোণটা রয়েছে, এই কোণের মান, এই কোণের মান কত ডিগ্রি হয়? এই কোণের মান হলো 90 ডিগ্রি। কেন? এটা একটা মনে করো ত্রিভুজ, আর এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে এটা যদি বৃত্তের ব্যাস হয়, আর এখানে যদি কোণ ব্যাস দিয়ে যায়, আর এখান থেকে ব্যাসের এই প্রান্ত বিন্দু, এখান থেকে যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি, এখানে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে এই গোটা কোণের মানটা তাহলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমরা জানতে পেলাম কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে হয়ে গেল। আবার দেখো, আরেকটা কনসেপ্ট রয়েছে যে এইটা যদি হয় বৃত্ত, তার বৃত্তচাপ আমাদের জানা থাকে, তাহলে এই যে কোণগুলোর মান, এই কোণ, এই কোণের মানও যা, এক বিন্দু থেকে এখানে যদি আমরা অঙ্কন করি, সেই কোণের মান, এই জ্যা থেকে যদি আমরা এই কোণ অঙ্কন করি, কোণের মান, প্রত্যেকটা কোণের মান কি হয়? সমান সমান হয়। তার মানে কি একই বৃত্তস্থ সকল কোণের মান সমান, এই কনসেপ্টটাও এখানে ইউজ হবে। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে এইখানে এই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পাশের কোণটা দেখো একই বৃত্তস্থ কোণ, তাহলে এটার মানও তাহলে কত ডিগ্রি হওয়া উচিত? 55 ডিগ্রি হওয়া উচিত। আর 90 আর 55 যোগ করলে কত হয়? 5 5ই, 9 5 14, একে 9 5 14, 5 9 5 14, 145 ডিগ্রি। টোটাল কোণ কত ডিগ্রি হয় একটা ত্রিভুজের? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি কোনো সমষ্টি বিয়োগ করলে অপর কোণ বেরিয়ে যাবে। 10 এর থেকে 5 বিয়োগ করলে 5, 8 এর থেকে 5 বিয়োগ করলে 3, তাহলে 35 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। যদি 4:3 অনুপাতে পিতল ও তামাযুক্ত একটি শঙ্কর প্রস্তুত করতে 140 গ্রাম পিতলকে তামার সাথে মিশ্রিত করা হয়, তবে শঙ্কর ধাতু প্রস্তুত করতে কতটা তামার প্রয়োজন হবে? তাহলে পিতল আর তামাযুক্ত একটি শঙ্কর ধাতু রয়েছে, তার মানে এটা কপার রয়েছে, যার অনুপাত দেওয়া রয়েছে 4:3। তাহলে এখন বলছে 140 গ্রাম পিতল, তাহলে পিতলের পরিমাণ হলো 140 কেজি গ্রাম, তার মানে 4 এর ভ্যালু 140 গ্রাম, তাহলে কত গুণ? তাহলে সেটা হিসাব করলে আমাদের হবে, 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে
তাহলে 3 4 12, 12 14 12 গুলে 2 20, 4 5 20, তার মানে 4 কে যদি 35 দিয়ে গুণ করি তাহলে আমাদের পৌঁছাবো হলো 140 এ। তাহলে বোঝা যাচ্ছে যে 3 কে যদি আমরা 35 দিয়ে গুণ করি তাহলে যেটা মান বেরোবে সেটাই হবে কি, প্রস্তুত করতে কতটা তামা লাগবে সেটা বের হয়ে যাবে। তাহলে 3 5 15 5, 3 3 9 কে 10, 105 হবে আমাদের সঠিক উত্তর। 12 জন পুরুষ 16 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, 32 জন মহিলা একই কাজ 12 দিনে সম্পন্ন করতেন পারেন, তবে 8 জন পুরুষ 8 জন মহিলা একসাথে 12 দিনে কাজ করেছেন, তারপর মহিলারা বাদ পড়ে গেছেন এবং 8 জন পুরুষ যোগ দিয়েছেন। অবশিষ্ট কাজটি পুরুষের কতদিনে সম্পন্ন, পুরুষেরটা কিন্তু বের করতে বলেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে অবশিষ্ট কাজ। তাহলে ফার্স্ট কন্ডিশনে বলা রয়েছে 12 জন পুরুষ 12 জন ম্যান একটি কাজ করে 16 দিনে, আবার বলা রয়েছে 32 জন ওমেন ওই একই কাজ করে 12 দিনে। তাহলে এখান থেকে ওমেন আর মেনের মধ্যে কাজের রেশিওটা বের করে নেই। তাহলে 16 কে 16, 16 দোকানে 32, তাহলে এখান থেকে আমি বলতে পারি 1 ম্যান ইজ ইকুয়াল টু 2 ওমেন, এতটুকু বোঝা গেল। তারপরে কন্ডিশনে আসো, তারপরে বলছে 8 জন পুরুষ এবং 8 জন মহিলা, 8 জন পুরুষ এবং 8 জন মহিলা একসাথে কত দিনে কাজ করে, 12 দিনে কাজ করে, কাজ করেছেন, তাহলে গেল। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে পুরুষের সাপেক্ষে আমরা হিসাব করতে বলেছি, তাহলে পুরুষের সাপেক্ষে যদি হিসাব করি সেই ক্ষেত্রে টোটাল কত ইউনিট কাজটা ছিল সেটা আগে বের করে নিই। তাহলে 12 ইন্টু 16, 12 জন ম্যান করে 16 দিনে, তাহলে টোটাল ইউনিট কাজ কত হয়, 12 কে 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল ইউনিট কাজটা এখান থেকে আমরা এখানে রেডি করে রাখি। তাহলে টোটাল ইউনিট কাজ হবে 16 ইন্টু 12, 16 দোকানে 32 এ 2 আর 16 আর 3 19, কার সাপেক্ষে করলাম, পুরুষের সাপেক্ষে নিয়ে, কিন্তু সেটা কিন্তু মনে রাখতে হবে। 192 ইউনিট হয়ে গেল। তাহলে 8 জন ম্যান আর 8 জন ওমেন, কি নিয়ে অঙ্ক করছি আমরা, পুরুষ নিয়ে। তাহলে ওমেনটাকে পুরুষে কনভার্ট করতে হবে, তাহলে 2 জন ওমেন ইকুয়াল টু 1 জন ম্যান। তাহলে আমাকে 8 জন ওমেন আনতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, 4 দোকানে 8, মানে 8 জন ওমেন ইজ ইকুয়াল টু 4 জন ম্যান হবে। তাহলে 8 জন ওমেন জায়গায় আমি লিখবো 4 জন ম্যান। তাহলে আলটিমেটলি কতজন ম্যান হলো, 12 জন ম্যান, 8 আর 4 12। তাহলে 12 জন ম্যান কাজটা করে কত দিনে, 12 দিনে। তাহলে এখান থেকে আমরা ম্যান জানি আর টাইম জানি, টোটাল ইউনিট কাজ কত, তাহলে 12 জন ম্যানকে এই 12 দিন দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 12 12 কত, 144 ইউনিট কাজ তার মানে তারা করলো। তাহলে 144 ইউনিট কাজ হয়ে গেল, আর টোটাল ইউনিট কাজ কত বের করে নিয়েছিলাম আমরা, 192 ইউনিট। তাহলে বাকি রইলো আর কত ইউনিট, তাহলে 192 থেকে 44 বিয়োগ করে দাও, 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8, 12 হাতে রইলো 1, 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4, 48 ইউনিট। 12 থেকে 4 বিয়োগ করলে 8, 9 থেকে 5 গেল। এই রিমেইনিং কাজ, এখন রিমেইনিং কাজ কে করবে, কোশ্চেন পড়তে হবে এবার আমাকে। তাহলে কি বললো, মহিলারা বাদ পড়ে গেছেন এবং 8 জন পুরুষ আরো যোগ দিল। তাহলে পূর্বে কতজন পুরুষ ছিল, 12 জন ম্যান ছিল। এখন যদি মহিলা তো নেই, 8 জন মহিলা আউট হয়ে গেল, এখন 8 জন পুরুষ আসলো, তাহলে 12 জন ছিল আরো 8, তাহলে কত হলো, 20 জন, 144 ইউনিট, আর বাকি রইলো এত। তাহলে অবশিষ্ট কাজটি করতে পুরুষের কতদিন লাগবে, তাহলে 12 দিন পর 8 জন মহিলা, 8 জন পুরুষ, 1 জন 12 দিনে করে, তাহলে মহিলারা বাদ পড়ে গেল এবং 8 জন পুরুষ যোগ দিল। সরি এখানে একটু ভুল হয়ে গিয়েছে আমাদের, ছিল কত প্রথমে 8 জন পুরুষ ছিল না, এই জন্য গন্ডগোল হচ্ছে। 8 জন পুরুষ ছিল, 8 জন মহিলা তো এখান থেকেই বাদ হবে না, তাহলে 8 জন পুরুষ তারপরে আরো 8 জন যোগ দিল, তাহলে কতজন হলো, 16 জন পুরুষ। তাহলে 16 জন পুরুষ এখন কাজটা করবে কত দিনে করতে হবে, 48 ইউনিট কাজ করতে হবে 16 জন পুরুষকে। তাহলে এই 48 ইউনিট কাজ যদি 16 জন পুরুষ করে তাহলে পুরুষের কত সময় লাগবে, তার মানে একটু আগেই শিখলাম আমরা কি, টোটাল ইউনিট কাজ আমরা কি বের করেছি, টাইম দিয়ে গুণ করেছিলাম ডে কে, তার মানে আমাদের এখানে 16 জন ম্যান রয়েছে, 16 জন ম্যান করে 48 ইউনিট কাজ, তার মানে কি ম্যানের টাইম কত লাগবে, তাহলে টাইম ইকুয়াল টু কি করতে হবে, 48 ইউনিট কাজকে আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই কি 3 × 48, তাহলে এটাই হবে কি ম্যানের টাইম। তাহলে ম্যান কতদিন লাগবে, 3 দিনে লাগবে, তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তার মানে কি ম্যান এবং কি আমরা টাইমকে গুণ করেছিলাম, আর ম্যান আর যখন টাইমকে আমরা গুণ করেছিলাম তখন পেয়েছিলাম কি টোটাল ইউনিট কাজটা। তারপর একটা সিম্পলিফিকেশন অঙ্ক, তাহলে সিম্পলিফিকেশন অঙ্ক সবসময় আমরা বদমাস নিয়ম অনুযায়ী করব। তাহলে বদমাস নিয়মের ক্ষেত্রে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ মানে এর কাজ, ডিভাইডেশন ভাগ, তারপরে গুণ যোগ বিয়োগের কাজ, তাহলে এই অনুযায়ী আমাকে করতে হবে। তাহলে 5 প্লাস
3 গুণন, তাহলে ভাগ রয়েছে, ভাগের কাজটা আগে করো, তাহলে 3 4 72, তাহলে 3 মাইনাস 12, তাহলে ক্যালকুলেশন করে তাহলে 5 3 3 9 মাইনাস 3 দ্যাট মিন প্লাস কি 2, অপশন ডি। যাদের চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য 1000 টাকা 10,000 টাকা ধার দিল, যা বার্ষিক রূপে সংযোজিত হয়েছিল, 2 বছর শেষে তাকে এত টাকা দিতে হয়েছে। যদি তিনি সরল সুদে ধনরাশিটি ধার দিতেন তবে তার কত টাকা সঞ্চয় হতো। এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাহলে প্রথম কেসের ক্ষেত্রে কি দেওয়া রয়েছে, টাইম আমরা জানি, টাইম হলো 2 ইয়ার এবং এখানে প্রিন্সিপাল দেওয়া রয়েছে 10,000 টাকা। কন্ডিশন কি, যা বার্ষিক রূপে সংযোজিত হয়েছে এবং 2 বছর শেষে তার সুদে আসলে কত টাকা হয়ে দাঁড়িয়েছে 1 2 5 12,544 টাকা। তাহলে এই যে প্রথমটা কম্পাউন্ড ইন্টারেস্টের কন্ডিশন দেওয়া ছিল, এখানে কিন্তু একটা জিনিস দেওয়া নেই, সেটা হলো রেট অফ ইন্টারেস্ট। ফার্স্ট কন্ডিশন থেকে আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করে নিতে হবে, এই হলো প্রথম কাজ। তারপর সেই রেট অফ ইন্টারেস্টের সাহায্যে, সরল সুদের সাহায্যে দেখতে হবে সে কত টাকা ইন্টারেস্ট পায়, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সরল সুদে যে ইন্টারেস্ট পেলো দুটোর মধ্যে যে গ্যাপ, সেটাই আমাকে বের করতে, কত এটাই তো তার সঞ্চয়, কত টাকা সঞ্চয় হবে। তাহলে প্রথম কেস থেকে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের সাহায্যে কি বের করব, আর এর মান বের করব। কয় বছরের কেস, 2 বছরের কেস। তাহলে ফার্স্টে আমরা প্রিন্সিপালটা লিখে নাও, 10 1 2 3, আর অ্যামাউন্টটা এটা আমাদের প্রিন্সিপাল, আর অ্যামাউন্টটা হলো আমাদের 12 5 4 4, ক্লিয়ার। তাহলে দেখো এটা কাটাকাটি যায়, তাহলে 8 দিয়ে কাটাকাটি যাবে, 8 3 16 48, 6 54, তাহলে 8 অক্ষে 8, 10 থেকে 8 গেলে কত থাকে 2 20, হাত দোকানে 16, 4 40, 5 8 40, একটা 0, 8 দিয়ে কাটাকাটি, পরেরটা করে দাও, 8 অক্ষে 8, 12 থেকে 8 গেলে কত 4 45, 5 8 40, তাহলে 5 থাকবে 54, 6 8 48, 6 64, 6 48, 8 64। আবার দেখো যাচ্ছে কাটাকাটি, যদি 4 দিয়ে কাটাকাটি যায়, 3 4 12, 3 36, 4 দোকানে 8, এটাকে 4 দিয়ে করলে 3 4 12, 4 2 দিয়ে করে দাও, 6 দোকানে 12, 2 দোকানে 4 একে 5, 5 দোকানে 10, 2 দিয়ে কে করলে 7 দোকানে 14, 1 8 দোকানে 16, 4। তাহলে অনুপাতটা আমরা পেলাম কি 625 টু 784। কিন্তু কেস কত বছরের, 2 বছরের। 2 বছর বললে একটু রুট করে দিতে হবে, করে দিলাম, তাহলে কত হয় 25, আর এখানে কত হলো 784 বর্গমূল করলে 28, তাহলে 25 থেকে 28 হয়েছে। এক্ষেত্রে কি সাহায্যে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব, মানে সুদের হারটা বের করলে গ্যাপ কত 3, 3 হলো কোথা থেকে 25 থেকে, তাহলে 25 হবে নিচে ইনটু 100, তাহলে 4 25 100, তার মানে 3 4 12 হবে আমাদের সুদের হার। যদি বলতো সুদের হার কত এই অঙ্কটার ক্ষেত্রে, অ্যান্সার আমাকে লিখতে হতো 12%, কিন্তু এখানে এই অঙ্ক শেষ নয়। তাহলে সরল সুদে ধার নিয়েছে, মানে এখান থেকে সিম্পল ইন্টারেস্টের কেস রয়েছে, তাহলে কত টাকা বেশি পাবে, একটার বেশি, মানে কম্পাউন্ড ডিফারেন্সের ফর্মুলা ইউজ করে আমরা এই অঙ্কটা করে দিতে পারি। একটা কম্পাউন্ডের সিম্পল ইন্টারেস্ট কত বেশি, তার মানে কি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্সই বলেছে, আর যেই ক্ষেত্রে কি প্রিন্সিপালটাও সেম, আরও সেম, ইয়ারও সেম, তার মানে কি ডিফারেন্সের ফর্মুলা ইউজ করে দাও। তাহলে কম্পাউন্ড আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্সের ফর্মুলা কি, ডিফারেন্স ইকুয়াল টু পি ইনটু আর স্কয়ার বাই একটা 1 4টা 0। তাহলে ডিফারেন্সের মান আমাকে কত, তাহলে ডিফারেন্স বের করতে গেলে তাহলে মনে রাখতে হবে দুই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টটা তোমাকে বের করে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 10,000 থেকে 12,540 হলো, তাহলে এখান থেকে কিন্তু ইন্টারেস্টটা তোমাকে বের করে নিতে হবে, তাহলে কি অসুবিধা একটা কেউ আছে এটাতে। তাহলে প্রিন্সিপালটা এখান থেকে এইভাবেও করে নিতে পারি, 10 বছর দেখো 10,000, এই যে প্রিন্সিপাল আমার জানা রয়েছে, প্রিন্সিপাল 10,000 টাকা, এই যে 10,000 1 2 3, এই যে 10,000, এখান থেকে ডিফারেন্স করে দাও, 10,000 আমাদের কি প্রিন্সিপাল, আর কত আমাদের আর এর মান আমাদের 12 বের করে নিয়েছি, তাহলে 12 12 কত হয় 144, আর নিচে কত একটা 1 4টা 0, ক্লিয়ার। তাহলে এই যে ডিফারেন্সটা পেলাম, এই ডিফারেন্সের মান কত দাঁড়ালো, কম্পাউন্ড আর সিম্পল ডিফারেন্সের মান 144। এটাই তো আমাকে বলেছিল যে কম্পাউন্ড আর সিম্পল ডিফারেন্সটা কত, আসলে এই অঙ্কটাই দিয়ে, তাহলে 144 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমি প্রথমটার কন্ডিশন থেকে আর বের করলাম, তারপরে কম্পাউন্ড আর সিম্পল ডিফারেন্সের ফর্মুলা ইউজ করলাম, ডিফারেন্স ইকুয়াল টু পি ইনটু আর স্কয়ার বাই 1 4টা 0। তাহলে এখান থেকে ডিফারেন্সের মানটা বের করলাম, এটাই আমাদের বের করতে বলেছে, আমরা পি এর মান তো জানি, দুটো ক্ষেত্রে পি ফিক্সড। একজন পুরুষ এবং একজন মহিলা যথাক্রমে 8 এবং 12 দিনে একটি কাজ সম্পন্ন করবে, দুজন পুরুষ ও 3 জন মহিলা কতদিনে কাজটি সম্পন্ন করবে, তাই একজন ও ম্যান কাজটা করে 8 দিনে। তাহলে যদি দুজন ম্যান কাজ করে তাহলে নিশ্চয়ই সময় কি লাগবে, একজন ম্যান যদি 8 দিন লাগে, দুজন মানে কম সময় লাগবে, তাহলে 4 দিন লাগবে, ক্লিয়ার।
তারপরে বলছে একজন ওমেন কাজটা করে 12 দিনে। তাহলে 3 জন ওমেন কাজটা করলে নিশ্চয়ই কি লাগবে সময়, তাহলে একজনের 12 দিন লাগে, তাহলে 3 জনের নিশ্চয়ই কম লাগবে, সেটা কত 3 4 12, 4 দিন সময় লাগবে। এখন বলছে 2 জন ওমেন এবং 3 জন ওমেন যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে। তাহলে টাইম এন্ড ওয়ার্কের অঙ্কের মতো আমরা এলসিএম দিয়ে প্রসিডিউর করে দেব, তাহলেই হয়ে যাবে। অথবা এলসিএম বলতে শর্টকাট প্রসিডিউর কি করা, এবি বাই এ প্লাস বি টাইম এন্ড ওয়ার্ক। তাহলে এর মান 4 আর বির মান আমাদের 4, এ প্লাস বি মানে 4 4 কত 8। এবার কাটাকুটি করে দাও, 4 দোকানে 8, 2 দোকানে 4, তাহলে 2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। একটি বাক্সে 6টি সাদা এবং 2টো কালো বল, 3টি লাল বল যদি ইচ্ছা অনুসারে তাদের মধ্যে থাকে বা একটি বলকে বের করে নেওয়া হয়, তাহলে সেটিতে যে সাদা বল নয় তা হওয়ার সম্ভাবনা কত। সাদা বল নয় বলেছে কিন্তু এটা প্রবাবিলিটি টাইপের অঙ্ক, প্রবাবিলিটির অঙ্ক। 6টি সাদা, তাহলে হোয়াইট বল দেওয়া রয়েছে 6, আর ব্ল্যাক বলের সংখ্যা 2, আর রেড বলের সংখ্যা রয়েছে 3, তাহলে আলটিমেট টোটাল বল কত 6 2 8 3 11, তাই টোটাল বলের সংখ্যা হলো 11টা। তাহলে 11টা বলের মধ্যে কোন বলকে বাদ দিয়ে, সাদা বল নয়, সাদা বলকে বাদ দেওয়া হয়েছে, তোলা হয়েছিল কি ব্ল্যাক আর রেড বল, তাহলে 3 আর 2 কত 5, 11র মধ্যে 5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি সংখ্যার 82% ও 73% পার্থক্য 72 হলে সেই সংখ্যার 48% কত। তাহলে একটি সংখ্যার 82% আর 73%, তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ দেওয়া রয়েছে, তাহলে গ্যাপ কত 9 হবে। এই 9% এর ভ্যালুই 72, 9% এর যদি ভ্যালু 72 হয় তাহলে কি বলছে, তাহলে 1% এর ভ্যালু আমাদের কত, তাহলে 8 9 দিয়ে ভাগ করে দাও, 8 9 72। কিন্তু আমি কার মান বের করতে বলেছি 48% এর মান, তাহলে 1% এর ভ্যালু যদি 8 হয় তাহলে 48% এর ভ্যালু কত, তাহলে 48 কে 8 দিয়ে গুণ, আর ওটা 64 4, 4টা 32 আর 6 38, তাহলে 384 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। সমতল ভূমিতে দাঁড়িয়ে এক্স এবং ওয়াই উচ্চতার দুটি টাওয়ার শীর্ষ থেকে তাদের পায়ের সাথে সমতলে মিলিত হয়, রেখার মধ্যে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণ উঠলো, তবে এক্স ইস টু ওয়াই এর মান কত। তাহলে এক্স উচ্চতার একটা টাওয়ার, আরেকটা রয়েছে ওয়াই উচ্চতার টাওয়ার, জানি না কোনটা কোনটার থেকে বড়, তাহলে এটা এক্স, এটা আমাদের ওয়াই। তারপরে কি বললো, তাদের পায়ের সাথে সমতলে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণ, তাহলে একটার সাথে কত 60 ডিগ্রি কোণ, অপরটার সঙ্গে যাবে কত তাহলে 30 ডিগ্রি কোণ। ক্লিয়ার। তাহলে বলছে x ইস টু y এর মান কত তা আমাকে নির্ণয় করতে বলেছে, তার মানে x ইস টু y আমাকে বের করতে হবে অঙ্কটার ক্ষেত্রে। তার মানে এখানে ত্রিকোণমিতির অঙ্ক রয়েছে, হাইট এন্ড ডিসটেন্স, ওই লজিকটাই আমরা ইউজ করব। নিচেরটাকে যদি ab ধরি তাহলে মানে কি ab টা দুটোর ক্ষেত্রেই ফিক্স, x এর ক্ষেত্রেও যা y এর ক্ষেত্রেও তা, তাই x মানে আমাদের লম্ব আর ভূমি হলো আমাদের ab। সেই ক্ষেত্রে দেখো x যদি লম্ব হয় আর ভূমি যদি ab হয়, সেক্ষেত্রে কোণ আমাকে কত নিতে হবে 60 ডিগ্রির মান নিতে হবে, তার মানে tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান হলো √3। ক্লিয়ার। তার নেক্সট কন্ডিশন এবার y নিব, y এই যে লম্ব, ভূমি কত ওই ab সেম ভূমি, এই ক্ষেত্রে y এর ক্ষেত্রে কোণ কত ডিগ্রি, তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে বলেছে x এর সঙ্গে 60 ডিগ্রি, তাহলে y এর সঙ্গে কোণ 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান নিতে হবে এখানে। তাহলে y বাই ab আর tan 30 ডিগ্রির মান হবে 1/√3, তাহলে ab এর মান আমাদের কত দাঁড়াবে x বাই √3, কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে এখান থেকে ab এর মান হবে আমাদের √3 ইন্টু y। এখন দুটোকে সমান করে দাও, যেহেতু ab দুটোই তো সেম, √3y, তাহলে কোনাকুনি গুণ করলে x ইকুয়াল টু 3y, তাহলে x বাই y ইকুয়াল টু তাহলে কত হবে 3/1, তার মানে অপশন এ। স্থির জলে একটি নৌকার গতিবেগ 14 কিলোমিটার পার আওয়ার, মানে বোটের স্পিড দেওয়া রয়েছে 14 কিলোমিটার পার আওয়ার। 1 ঘন্টা 45 মিনিটে স্রোতের অনুকূলে 28 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমের বেগ দেওয়া রয়েছে, ডাউন স্ট্রিমের বেগ কি ডিস্টেন্স আমাদের 28 কিমি যায় আর সময় নেয় 1 ঘন্টা 45 মিনিটকে আমরা ঘন্টায় বানাবো, তাহলে 7 দিয়ে ভাগ, তাহলে 3 15 45, 4 15 60, তাহলে 28, 4 অক্ষে 4 আর 3 কত 7/4, 4 যাবে উপরে আর নিচে আসবে 7, 4 7 28, ডাউন স্ট্রিমের গতিবেগ হলো 4 4 16 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। তারপরে আমাকে কি বের করতে বলছে স্রোতের বেগ, ডাউন মানে আমরা কি জানি বোটের স্পিড প্লাস স্টিমের স্পিড, আর ডাউনের বেগ আমাদের 16 আর বোটের বেগ 16, সরি বোটের বেগ হলো আমাদের 4
আমাকে বের করতে হবে স্টিমের বেগ কত, তাহলে স্টিমের বেগ হবে 16 - 4 ইকুয়াল টু কত হবে 2। ডাইরেক্ট করে দিলেই হবে, ঝামেলা নেই। তাহলে ডাউন স্ট্রিম আমরা জানি কত 16, তাহলে আমাদের জানি বোট, তাহলে বোটের বিয়োগ 14, তাহলে বিয়োগ করে দিলে 16 থেকে 14, তার মানে কত হবে অপশন সি। তিনটি ক্রমিক চারটি গুণিতক সংখ্যার যোগফল হলো 78, তাহলে এইগুলির মধ্যে বৃহত্তর কত, তাহলে তিনটি ক্রমিক চারটি গুণিতক, তিনের চারটি ক্রমিক গুণিতক মানে তিনের যদি গুণিতক মানে কি, তিনের গুণিতক মানে 3 দিয়ে বিভাজ্য হবে, মানে 3 অক্ষে 3, 3 দোকানে 6, 3 তিরিখে 9, 3 4 12, এটাই হলো তিনের ক্রমিক চারটি গুণিতক। তাদের কি বলছে যোগফলটা 78, কিন্তু বোঝার ব্যাপার যে এই যে তিনের আমরা গুণিতকগুলি নিলাম, এটাকে আরো কি এই সংখ্যাগুলো কোন না, এটা ধরা হিসেবে আমি ধরে নিয়েছি। তাহলে যোগফল হলো 78, কিন্তু দেখো সিকোয়েন্সে চলছে না, সমান্তরালভাবে 3 এর পরে 6 আসছে, 6 এর পরে 9, 9 এর পরে সিকোয়েন্সে চলছে। সেই ক্ষেত্রে আমরা দেখো এই ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট ইউজ করতে পারি। তাহলে এদের গড়টা কোনটা হবে, গড়টা হবে নিশ্চয়ই এর মিডল টার্মটা, মানে 6 আর 9 এর মাঝখানে যেটা রয়েছে। তাহলে এগুলো আমি ধরে নিয়েছি 3 6 9 12, তাহলে এদের গড়টা আগে বের করে দিই। তাহলে 78টা রয়েছে সাম, মানে টোটাল সংখ্যা 4, তাহলে 4টার সাম হলো 78, তাহলে 4টার সাম যে 70, তাহলে একটার মানে আমাদের গড়, তাহলে 78/4 করতে হবে। তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 39, আর 2 দোকানে 4, তাহলে 39 কে যদি অর্ধেক করি তাহলে 18 দোকানে 36, 19 দোকানে 38, মানে 19.5। তাহলে 6 আর 9 যে মাঝখানে আমাদের গড়টা রয়েছে, গড়টা মাঝখানে বসিয়ে দাও 19.5। তাহলে তোর আগের সংখ্যাটা কত হবে, তাহলে তুমি হিসাব করো, আমাদের যেমন নামতা পড়ি 3 6 কত 18, 3 7 21, তারপর আগের সংখ্যাটা তাহলে কি হবে 18, যদি এটা মিডলের টার্ম, তারপর তার কত হবে, তার মানে 21, 18 21, তারপরটা হবে 24, আবার প্রথমেরটা তার থেকে 18 থেকে 3 কমবে 15। ক্লিয়ার? আমি কি বলছি বৃহত্তমটা কোনটা, মানে 24 হবে কারেক্ট অ্যান্সার, ছোট বললে 15। দিলীপ রায় এবং অমরজিতের কাছ থেকে, দিলীপ রায় মানে একসাথে, দিলীপ রায় অমরজিতের কাছ থেকে 9% সরাসরি এত টাকা ধার করেছেন, 3 বছর পরে তাকে যে পরিমাণ অর্থ ফেরত দিতে হবে তা নির্ণয় করতে বলেছেন। তার মানে মোদ্দা কথা এখানে এই অঙ্কটার মধ্যে আমাকে অ্যামাউন্ট বের করতে হবে, মানে কি আমরা যখন ফেরত দিই সুদে আসলে দেব, তার মানে ইন্টারেস্টটা কত আগে বের করে নাও। তাহলে 24,000 টাকা 9% হারে 3 বছরের, i ইকুয়াল টু PTR/100, নিচে হলো 100, এই 0 0 কাটো, এখন তোমাকে গুণ করতে হবে। যদি আমরা 9 দিয়ে গুণ করি 9 0 0, 4 নং 36 এর 6, 9 দোকানে 18, 3 21, তার সামনে রয়েছে 3, 3 দিয়ে গুণ করতে হবে, 3 0 0, 3 6 18, 8, 3 অক্ষে 3 একে 4, 3 দোকানে 6, তাহলে 6480 টাকা আমাদের ইন্টারেস্ট। কিন্তু আমাদের বলছে সুদে আসলে যেহেতু আমরা ঋণ নিলে ফেরত দেই, তার মানে কি প্রিন্সিপালের সঙ্গে অ্যামাউন্ট যোগ করতে হবে। তাহলে 24 1 2 3 প্লাস 6480, 24 এ 6 যোগ করলে কত 30,480। অপশন ডি। পরেরটা একটা জ্যামিতিক অঙ্ক দেওয়া রয়েছে, বিসি সমান্তরাল ডি, এটা দেওয়া রয়েছে সমান্তরাল। তবে এক্স এর মান কত, এই কোন এক্স এর মান, তা এই অঙ্কটা করার জন্য একটা ড্রয়িং আমাকে করতে হবে। মনে করি এখানে আমি একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। ক্লিয়ার? সমান্তরাল সরলরেখা যদি থাকে, সমান্তরাল সরলরেখা বলে ভেদক, আর এই যে সেম পাশের কোণটাকে বলা হয় অনুরূপ কোণ। আর যদি মনে করো কোণাকুণি থাকে মনে করো, তাহলে এইটার সাথে এই যে এই কোণাকুণিটাকে বলা হয় একান্তর কোণ। আর একান্তর কোণের মান সবসময় সমান হয়, আর অনুরূপ কোণের মান সবসময় সমান হয়। এই কনসেপ্ট দিয়ে আমরা ইউজ করব এই অঙ্কটা করার জন্য। তাহলে কোণ এক্স এর মান আমাকে বের করতে হবে, তাহলে এটা গোটা এই কোণের মান 122 ডিগ্রি, তার মানে এই দুটো মিলে কত হবে 180 ডিগ্রি, তার মানে এই কোণের মান বের করতে গেলে আমাকে 180 থেকে 122 বিয়োগ করতে হবে। তাই 10 এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 8, 8 এর থেকে 3 বিয়োগ করলে 5। তার মানে কোণ এ বি, মানে এই যে কোণটা আমি যেখানে মার্ক করছি, এই কোণের মানটা জায়গা নিয়ে নিচে লিখছি, এই কোণের মান হবে 58 ডিগ্রি। এতটুকু পাওয়া গেল। যদি দেখো আবার এটা কি 38 ডিগ্রি, আর এটা সমান্তরাল সরলরেখা, তার মানে এই কোণের মান যা হবে এই কোণের মান অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো সমান হয়, মানে একই পাশে যে কোণগুলো থাকে, তাহলে এই কোণের মানটাও হবে 38 ডিগ্রি। তাহলে 38 আর 58 যোগ করবো, আর ত্রিভুজ একটা হয়েছে, এটা উপরের প্রশ্নটা দেখো, এই নাম যদি দিয়ে দাও এ ও বি একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টি কোণ যোগ করলে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই ত্রিভুজের দুটো কোণ যোগ করে বিয়োগ করে দিলে অপর কোণের মান, এই দুটো কোণ যোগ করলে কত হয় 8 8 যোগ করলে 8 8 16, 5 3 8 9 96, তার থেকে বিয়োগ করলে অপর কোণের মান, 10 থেকে 6 বিয়োগ করলে কত 4, 18 থেকে 10 বিয়োগ করলে 8, তার মানে 84 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর। 300 এবং 1000 এর মধ্যে
কটি সংখ্যা রয়েছে এটা হবে 7 দিয়ে বিভাজ্য। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমাকে লক্ষ্য করতে হবে 300 আর এটা 1000 রয়েছে, 300 কে 7 দিয়ে ভাগ করলে মিলছে না, এটাকে ভাগ করলে মিলছে না, তখন আমি কি করব 7 দিয়ে 300 কে ভাগ করব, কিন্তু ভাগ করে অবশিষ্ট আমাদের যেগুলো রয়েছে সে কাজে লাগবে। দেখো ব্যাপারটা কিভাবে হয়, 4 7 28, তাহলে 2 20, 7 দোকানে 14, তাহলে কত হলো 6। এখন 7 দিয়ে আবার 1000 কে ভাগ করো, তাহলে 1000, তাহলে 7 অক্ষে 7 3 30, 4 7 28, 2 20, 7 দোকানে 14, 6। এখন তোমাকে বের করতে হবে কি, এই ক্ষেত্রে আমাদের ভাগফল কত আসলো, ফার্স্ট কেসে 42, সেকেন্ড কেসে কত 142, এই দুটো ডিফারেন্সটাই হবে আমাদের যতগুলি সংখ্যা রয়েছে যেগুলি 7 দিয়ে বিভাজ্য 300 আর 100 এর মধ্যেখানে। তাহলে 142 মাইনাস 42, মানে 100 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কের যোগফল 6 এবং অঙ্ক দুটিকে উল্টে দেওয়া হলে তাহলে নতুন সংখ্যাটি আসল সংখ্যার দ্বিগুণ থেকে 6 কমে যাওয়ার সংখ্যার সমান হবে, তবে সংখ্যাটি কত? এই টাইপের যখন অঙ্ক দুটি সবচেয়ে বেস্ট ওয়ে হলো অপশন টেস্ট করা। বলছে অঙ্ক দুটি যোগ করলে 6 হবে, 4 আর 2 6, 5 একে 6, 4 2 6, 5 সবগুলি যোগ করলে 6 হচ্ছে, তাহলে ফার্স্ট কন্ডিশন আমাদের আর লিখে আপনি দেখে লাভ নেই, সেকেন্ড কন্ডিশন দিকে তাকাতে হবে। এখন অঙ্ক দুটিকে উল্টে দিলাম, আমি প্রথমে মনে কর 24 নিয়ে টেস্ট করছি, 24, অঙ্ক দুটিকে যদি উল্টে দিই তাহলে কি হবে, উল্টো সংখ্যা হয়ে যাবে, তার মানে 42 দাঁড়াবে, গেল, এতটুকু বোঝা গেল। তারপরে কি বলছে, তাহলে নতুন সংখ্যা, এটা হলো ওল্ড নাম্বার, এটা হলো আমাদের নিউ নাম্বার, তাহলে নতুন সংখ্যাটি আসল সংখ্যার দ্বিগুণ থেকে 6 কম, তাহলে আসল সংখ্যার দ্বিগুণ করতে বলছে, তাহলে দ্বিগুণ করে দাও, 24 দোকানে 48, এই যে নতুন সংখ্যাটি আসল সংখ্যার দ্বিগুণ থেকে 6 কম, অবশ্যই কম, কারণ 42 38 থেকে 42 বিয়োগ করে 6, আর নতুন সংখ্যাটাই কম বলেছে 6 কম, তাহলে প্রথম কন্ডিশন হোল্ড করে গেল, তার মানে পরেরগুলো চেক করা দরকার নেই, পরেরগুলো আমাকে চেক করতে হতো। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। একটি সাইকেলের চাকা 11 কিমি যেতে 7000টি পাক খায়, তবে চাকার ব্যাস নির্ণয় করতে বলেছে। তবে গাড়ির যদি চাকা বৃত্তাকার, তাহলে গাড়ির চাকাটা কতবার পাক খেয়েছে, 7000 পাক খেয়েছে, তাহলে এক পাকে কতটা দূরত্ব সেটা আমাকে আগে বের করে নেওয়া দরকার। তাহলে এক পাক মানে কি, বৃত্তের পরিধি বের করা, তাহলে বৃত্তের পরিধি আমাকে বের করতে হবে। তাহলে বৃত্তের পরিধি বের করার ফর্মুলা হলো 2 পাই আর, 2 আর পায়ের মান 22/7, আর আর এর মান আমরা আর ধরে নিলাম, কারণ কি চাকার ব্যাস বের করতে বলেছে, আর যদি ব্যাস হয়, ব্যাসার্ধ হয়, তাহলে 2 আর হবে আমাদের ব্যাস, কারণ কি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে 11 কিলোমিটার, কিন্তু আমাদের অ্যান্সার কিসে বের করতে হবে, সেন্টিমিটারে, কিলোমিটারটাকে আমাকে প্রথমে সেন্টিমিটারে নিয়ে যাওয়া দরকার, তাহলে কিলোমিটারকে যখন সেন্টিমিটার যাবো, একটা 5টা শূন্য দিয়ে গুণ করতে হয়, কিলোমিটার, ডেকামিটার, মিটার, কিলো ডেকা, সরি কিলো হেক্টো ডেকা, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি, আমাকে কিলোমিটার থেকে যেতে হবে সেন্টিমিটার, তাহলে একটা 1 1 2 3 4 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে, তার মানে একটা 1 5টা শূন্য, 4টা এই 5টা, একক কিসে এসে গেল এখন, সেন্টিমিটারে, এটাকে লক্ষ্য রাখা দরকার। টোটাল ডিসটেন্স তো বের করে ফেললাম, তাহলে এক পাক ঘুরলে কত দূরত্ব যায়, এই যে 2 পাই আর দূরত্ব যায়, তাহলে 7000 পাক ঘুরলে কত যাবে, তাহলে 7000 দিয়ে গুণ করে দিতে হবে, ইনটু 2 পাই আর, আমি কেটে ভালো করে লিখে দিচ্ছি, 2 পায়ের মান 22/7, আমাদের কি দরকার, ব্যাস বের করতে বলছে, ব্যাস মানে আমরা কি জানি ডি যদি ব্যাস ধরি তাহলে কি সেটা ব্যাসার্ধের দ্বিগুণ, মানে 2 আর এর মান আমাকে বের করতে হবে, মানে 2 আর এর ক্যালকুলেশন করব না আমরা, বাকিগুলোর ক্যালকুলেশন করে দাও তাহলেই হবে। তাহলে এখানে কত 7000, একটা দুটো তিনটে, তাহলে এখান থেকে এই 3 গেল। এবার দেখো 2 দিয়ে কাটাকাটি করে দাও, এই যে 50, 7 দিয়ে কাটাকাটি করে দাও 7, 11 দিয়ে কাটাকাটি, 11 দোকানে 22, 2 দিয়ে আবার কাটাকাটি করো 25, দুইটা কেটে দিয়েছি, তাহলে আর এর মান কত বাড়ালো 25, কিন্তু আর তো আমাদের বের করা দরকার নেই, আমাদের ডি এর মান বের করতে হবে, আর এর দ্বিগুণেরটা আমার দরকার, ব্যাসার্ধ বলে 25, ব্যাস বলেছে তাই ব্যাসার্ধের দ্বিগুণ, 25 দোকানে অপশন এ। জমি মন্দা পড়বে 40% ছাড় সহ একটি বস্তুকে ক্রয় করে ধার্য মূল্যের উপর 25% ছাড় দিয়ে সেটিকে বিক্রি করে তার লাভ বা ক্ষতির শতাংশ কত তা নির্ণয় করতে বলছে। তাই জমির মন্দা পড়বে 40% ছাড় দেয়, তাহলে ছাড় আমাদের কিসের উপর ছাড় দিয়ে ক্রয় করেন, তার মানে যদি কেনা দাম
আর এখানে যদি আমরা ধরি ছাড় দেওয়ার পরে আমরা কি পাই, ছাড় কেনা দাম আর মার্ক প্রাইসের সঙ্গে রিলেশন করে নিই, তাহলে 40% ছাড় মানে কি 40/100 ফ্র্যাকশন আকারে আমরা ক্যালকুলেশনটা করবো। তাহলে 2 দোকানের 4 5, তাহলে 5 যদি মার্ক প্রাইস হয় তাহলে তার থেকে 2 উপরটা ছাড় দিবে, মানে উপরটা বিয়োগ করে দাও, তাহলে কেনে কততে 3। এই হলো লজিক। তারপরটা কত বলছে 25% ছাড়, তাহলে 25% ছাড় মানে কি 4 1/4 ফ্র্যাকশনে আনলে পরে, আর ধার্য মূল্যের উপর 25% ছাড়, তার মানে ধার্য মূল্যে যখন 25% ছাড় এসে যাবে তখন বুঝতে হবে মার্ক প্রাইসের সঙ্গে সেলিং প্রাইসের রিলেশন এসে গেল নেক্সট কন্ডিশনে। তাহলে মার্ক প্রাইস যদি 4 হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং ডিসকাউন্ট দেওয়ার পরে সেলিং প্রাইস হয়, তাহলে উপরেরটা আমাকে বিয়োগ ডিসকাউন্ট ছাড় মানে বিয়োগ করতে হবে, উপরেরটা 4 থেকে 1 বিয়োগ করলে 3। দুটোর ক্ষেত্রেই মার্ক প্রাইসটা আমাদের সেম করতে হবে, তাহলে এটা 4 দিয়ে গুণ করলে, তাহলে এটার সঙ্গে প্রথমে কার রিলেশন ছিল, এই যে কস্ট প্রাইসের রিলেশন ছিল, একেও 4 দিয়ে গুণ করো, তাহলে 3 4 12। তাহলে এখানেও আমাদের দেখো 4 দিয়ে 4 5 20, কস্ট মার্ক প্রাইস উপরের ক্ষেত্রে 20 হলো, তাহলে পরের ক্ষেত্রে নিশ্চয়ই 20 আমাকে মেইনটেইন করতে হবে, 5 দিয়ে গুণ, তাহলে এই কন্ডিশনে আমাকে একে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 5 15, তাহলে 3 4 12, তাহলে কস্ট প্রাইস আমাদের 12 আর সেলিং প্রাইস আমাদের 12 15, তাহলে আমাদের কি বলছে লাভ বা ক্ষতির হার, তাই লাভ বা ক্ষতির হার কি কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের সঙ্গে রিলেশন, তাহলে কস্ট প্রাইস 12 আর সেলিং প্রাইস 15, তাহলে লাভ হলো নিশ্চয়ই, লাভ কত টাকা হলো 3 টাকা, আর লাভের হার আমরা কার উপরে বের করব, কস্ট প্রাইসের উপরে ইনটু 100। 25% প্রফিট, দাঁড়াও একটু, হ্যাঁ 25%। পরেরটা একটা কি সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে কি বদমাশ নিয়ম অনুযায়ী করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিতে হবে। 80 ভাগ 16 ভাগ 2 করলে হয় 8, 8 কে 80 দিয়ে ভাগ করলে 10, একবারই 10 লিখে দেই, ঝামেলা শেষ। 10 এতটুকুর ক্যালকুলেশন হয়ে গেল। এবার এই ক্যালকুলেশন আসো, 5 6 30, 15 দোকানে কত 30, তাহলে 30 30 কাটাকাটি যাবে, আলটিমেটলি দেখো 15 দোকানে 30 আর 5 6 30, 30 30 কাটাকাটি যাবে, তাহলে পড়ে থাকবে কি 4, আর এখানে -12, তাহলে 4 আর -12 মানে -8, 10 এর থেকে 8 বিয়োগ করলে তাহলে কত হয় 2, অপশন বি। আজকে ক্লাসে এই অঙ্কগুলি ছিল, এই অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ার আসা অঙ্ক এবং সামনের পরীক্ষায় টাইপের অঙ্ক আসতে পারে, আমরা তার সলিউশন করে দিলাম। যদি কোনো অঙ্কে ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।